আপনি যদি প্রথমবার দার্জিলিং আসেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আমি যেভাবে দার্জিলিং ঘুরছি প্রথমবার, আপনিও কিন্তু একই রকমভাবে দার্জিলিং ঘুরে দেখতে পারেন। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কিভাবে আমি দার্জিলিং ঘুরছি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০৯ ফিট উচ্চতায় পূর্ব হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে অবস্থিত দার্জিলিং কুইন অফ হিলস নামে পরিচিত। গ্রীষ্মকালে সমতল ভূমির প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ আধিকারিকরা দার্জিলিংয়ে বসবাস শুরু করলে দার্জিলিং একটি শৈল শহর হিসেবে গড়ে ওঠে। আর্থার ক্যাম্বেল ও রবার্ট নেপিয়ার এই শৈল শহর গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। আজকে আমাদের গন্তব্য এই দার্জিলিং। আজকের ভিডিওতে থাকছে দার্জিলিংয়ে কী কী দেখবেন, কিভাবে দেখবেন, কোথায় থাকবেন ও আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান যা আপনার দার্জিলিং ট্যুরে কাজে লাগতে পারে। আমরা দার্জিলিং এসেছিলাম এনজেপি থেকে টয় ট্রেনে করে। এই জার্নি নিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি লোড করে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আমরা দার্জিলিং ট্যুরের সাইট সিনগুলো শুরু করেছিলাম টাইগার হিল দিয়ে। ভোর 4টার সময় উঠে আমরা টাইগার হিল গেছিলাম। টাইগার হিলের টেম্পারেচার 1 ডিগ্রি ছিল এবং চারদিকটা বরফে আবৃত ছিল আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। তবুও কষ্ট সহ্য করেও আমরা এই রকম ভিউ পেয়েছি। জাস্ট ভিউটা দেখুন। এটা ঠিক যে কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখতে হলে সিকিম যেতে হবে। সিকিম থেকে কাঞ্চনজঙ্ঘা যত সুন্দর দেখায় দার্জিলিং থেকে তত সুন্দর দেখায় না। কিন্তু টাইগার হিলের সূর্যোদয়ও সিকিমে পাওয়া যায় না। টাইগার হিলের বৈশিষ্ট্য হলো একদিকে সূর্য উঠছে, তার সৌন্দর্য, এবং ওই সূর্যের কিরণ কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার রূপের পরিবর্তন হচ্ছে। এই সৌন্দর্য বোধ করি ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না। তাই তো ভ্রমণ পিপাসী মানুষরা দার্জিলিং ছুটি আসেন বছরের সারা মাস ধরে। আমরা দার্জিলিং গিয়েছিলাম ডিসেম্বরের একদম শেষ উইকে। তখন তাপমাত্রা খুব কম ছিল। সকালের দিকে গাছের পাতায় জমে থাকা জলকণাগুলো বরফে পরিণত হয়ে এক অপূর্ব সুন্দর দৃশ্য সৃষ্টি করেছিল। গাড়িটার দিকে তাকান, দেখুন কি অবস্থা হয়েছে। টাইগার হিল থেকে ফেরার পথে রাস্তার দুদিকটা এরকম সাদা হয়ে গিয়েছিল। টাইগার হিল দেখে ফেরার পথে পড়বে ঘুম মনেস্ট্রি। গাড়ি থামিয়ে চট করে দেখে নিন এই মনেস্ট্রি। 1875 সালে লামা সেহেরাব গ্যাটসো এই মনেস্ট্রি স্থাপন করেন। এই মনেস্ট্রিটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এতে কোনো এন্ট্রি ফি নেই। তবে যেহেতু টাইগার হিল দেখে ফেরার পথে আমরা এটি ভিজিট করেছিলাম, তাই এটি তখন ওপেন হয়েছিল না। তবে বাইরের সৌন্দর্য কম মনোমুগ্ধকর ছিল না। এরপর এই একই ফেরার রাস্তায় পড়বে আরও দুটি স্পট, বাতাসিয়া লুপ ও ডালি মনেস্ট্রি। প্রথমে দেখে নিন বাতাসিয়া লুপ। এখন আছি বাতাসিয়া লুপে। চলুন বাতাসিয়া লুপটা ঘুরে দেখাই আপনাদের। দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত বাতাসিয়া লুপ। দার্জিলিং শহরের অপূর্ব সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। সারা দার্জিলিংয়ে টাইগার হিলের পর কাঞ্চনজঙ্ঘাকে সবচেয়ে ভালো দেখা যায় এখান থেকে। এই বাতাসিয়া লুপের একদম মাঝখানে আছে গোর্খা ওয়ার মেমোরিয়ালের একটি স্মৃতিসৌধ। আমি জাস্ট দাঁড়িয়েছি এখন বাতাসিয়া লুপের গোর্খা ওয়ার মেমোরিয়ালের সামনে। এই যে পেছনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়ালের স্মৃতিস্তম্ভটা। এইখানে আপনি পাবেন আই লাভ দার্জিলিং লেখা সেলফি পয়েন্ট। এনজেপি থেকে দার্জিলিং আসার পথে দার্জিলিং টয় ট্রেন এই বাতাসিয়া লুপের ভেতর দিয়েই আসে। দার্জিলিং থেকে ঘুম হয়ে আবার দার্জিলিংয়ের জয় রাইড টয় ট্রেন যারা বুক করবেন তারা এই বাতাসিয়া লুপ হয়ে যাবেন এবং আসবেন। তাই এখানে এলে সবসময় টয় ট্রেনের বাঁশির শব্দ শুনতে পাবেন। এই বাতাসিয়া লুপ খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার পারসন। এরপর দেখে নিন ডালি মনেস্ট্রি। এখানে এন্ট্রি ফি নেই। সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এই মনেস্ট্রি। তবে প্রতি মানডে এটি ক্লোজড থাকে ভিজিটারদের জন্য। এখানে প্রায় 200 জন সন্ন্যাসী বসবাস করেন। এর ভেতর একটি বিশাল বড় লাইব্রেরি ও একটি বড় ক্যাফে আছে। এরপর হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম আজকের বাকি স্পটগুলো দেখার জন্যে। আমরা এরপর চললাম রক গার্ডেনের দিকে। রক গার্ডেন যাওয়ার রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। রাস্তাটির সৌন্দর্য এক ঝলক দেখে নিন।
রক গার্ডেনের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। এখন আছি রক গার্ডেনের কাছে, আর এই পেছনে রক গার্ডেনের যে ঝর্ণা, উপরে বিভিন্ন স্তরে স্তরে আছে, বিভিন্ন স্টেজে স্টেজে আছে ঝর্ণাটা, এটা দেখা যাচ্ছে। আর ভেতরে যাই, ভেতরে কি আছে দেখাচ্ছি। আমার পেছনে এটা হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনের এই পাশটায় যে স্তরে স্তরে আছে, বিভিন্ন স্টেপে আছে, এটা একটা স্টেপ, এখন যে দাঁড়িয়েছে একটা স্টেপ, আর এইখান থেকে একটা স্টেপ, এরকম 3টে স্টেপে রক গার্ডেনটা আছে। কিন্তু এই নিচের স্টেপটা দেখা যাচ্ছে। রক গার্ডেন খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 20 টাকা পার পারসন। দার্জিলিং মূল শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই রক গার্ডেন। এখানে আছে গঙ্গা মাইয়া পার্ক ও চুন্নু সামার ওয়াটারফল। প্রচণ্ড ঠান্ডা এখানে, আমরা কিন্তু কাঁপছি। জাস্ট এখন 6 ডিগ্রি আছে মনে হয়, সকালের দিকে এখানকার টেম্পারেচার ছিল 2 অথবা 3, এরকম কিছু একটা হবে। এটা কিন্তু রক গার্ডেনের সেকেন্ড যে স্টেপ, নিচে একটা স্টেপ দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড স্টেপের যে ঝর্ণাটা আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপের ঝর্ণা। রক গার্ডেনের এই পিছনের দিকটা দেখুন, এখানে একটা গুহার মতো অংশ আছে, আর এখানে একটা ভেতরে ছোট একটা মন্দির আছে, এখানে মনসা ঠাকুর আছেন। এই জায়গাটা কিন্তু রক গার্ডেন নামকরণের সার্থকতা কিছুটা সম্পন্ন করে। জাস্ট পেছনটা দেখুন। রক গার্ডেন থেকে ফেরার পথে পড়বে একটি ভিউ পয়েন্ট। কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করে নিন ভিউ পয়েন্টটি। ভিউ পয়েন্ট হলো এমন একটা পার্টিকুলার জায়গা যেখান থেকে পুরো পাহাড়ের ভিউটা সব থেকে সুন্দর দেখা যায়। তাই পাহাড়ে গেলে দেখতে পাবেন বিভিন্ন ভিউ পয়েন্ট। এরপর আমরা গেলাম আমাদের নেক্সট স্পটের দিকে, যা ছিল দার্জিলিং জু। তবে এটি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক নামেও পরিচিত। এখন আছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটা দার্জিলিং জু হিসেবে পরিচিত। এর ভিতর কিন্তু 3টা স্পট আছে, এবার দেখাচ্ছি এটাকে। এটা হচ্ছে মূল এন্ট্রান্সটা। এই স্পটের ভেতর জু ছাড়াও আছে আরও 2টি স্পট। একটি হলো HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউশন ও মিউজিয়াম, এবং আরেকটি হলো বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। 1958 সালে অবস্থিত এই চিড়িয়াখানা 7000 ফুট উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে অবস্থিত চিড়িয়াখানা। এই জুতে প্রতি বছর প্রায় 3 লক্ষেরও বেশি লোক আসেন। এই চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায় বিখ্যাত স্নো লেপার্ড ও রেড পান্ডা। পর্বত আরোহণকে একটি সাংগঠনিক খেলাধুলা হিসেবে উৎসাহ দেওয়ার জন্য 1954 সালের 4 নভেম্বর দার্জিলিংয়ে HMI প্রতিষ্ঠিত হয়। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্দীপনায় এই HMI তৈরি হয়। প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী তেনজিং নোরগে এই সংস্থার প্রথম ডাইরেক্টর ছিলেন। HMI নিয়মিত অ্যাডভেঞ্চার, বেসিক ও উন্নত মাউন্টেনিয়ারিংয়ের কোর্সগুলি সঞ্চালনা করে থাকে। উৎসাহ দেওয়ার জন্য এই কোর্সগুলিতে ভর্তুকিও দেওয়া হয়। অন্ধ ব্যক্তিদেরও এই কোর্সগুলি করার সুযোগ রয়েছে। এটি হচ্ছে মিউজিয়াম। এখানে তেনজিং নোরগে, এডমন্ড হিলারি সহ আরও যারা এই ইনস্টিটিউট থেকে পর্বতারোহণ করেছেন তাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে সুন্দরভাবে। এইগুলো দেখে দুপুরের লাঞ্চ কোনো ক্রমে শেষ করে আমরা ছুটলাম রঙ্গিত ভ্যালি টি এস্টেট দেখতে। আর যাওয়ার পথে পেয়ে গেলাম তেনজিং রক। এখানে ঢুকতে গেলে 10 টাকার টিকিট কাটতে হয়, আর যদি কেউ এই পাথরটার উপর উঠতে চান তবে 100 টাকার টিকিট লাগে। বাট আমরা এসব কিছুই করিনি, শুধুমাত্র গাড়ির ভেতর বসে চাক্ষুষ করেছি মাত্র। এটি হচ্ছে রঙ্গিত গার্ডেন টি ভ্যালি।
এখানে চায়ের বাগান একদম কাছ থেকে দেখতে পাবেন এবং পাহাড়ের একটা সুন্দর ভিউও এখান থেকে দেখতে পাওয়া যায়। এই বাগানের বাইরে এই বাগানেরই বিভিন্ন ধরনের বিভিন্ন মানের ও দামের চা বিক্রি হচ্ছে। চাইলে ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে আসতে পারেন, নিজের জন্য অথবা বন্ধু বান্ধবের জন্য। এরপর দিনের শেষ বেলায় আমরা গেলাম আজকের শেষ দুটি স্পট দেখতে। প্রথমটি জাপানিজ টেম্পল আর শেষটি পিস প্যাগোডা। প্রথমে দেখে নিন জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল খোলা থাকে সকাল 4:30 থেকে সন্ধ্যা 7টা অবধি। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পল একদম পাশাপাশি অবস্থিত দুটি স্পট। জাপানিজ টেম্পল পিস প্যাগোডার পাশে অবস্থিত একটি অসাধারণ বৌদ্ধ মন্দির। নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ মন্দির নামেও এটি পরিচিত। এটি একটি দ্বিতল সাদা ভবন যা ঐতিহ্যবাহী জাপানি শৈলীতে নির্মিত। 1972 সালে এটি নির্মিত হয়। মন্দিরটির সামনে রয়েছে এরকম একটি স্মৃতিস্মারক। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলে দেখতে পাবেন বৌদ্ধ ধর্মের কিছু স্মারক ও বুদ্ধদেবের নানান মূর্তিসমূহ, আর দেওয়ালে জাপানি ভাষায় লেখা কিছু কথা যা আমার বোধগম্য হয়নি। এবার দেখে নিন এর ঠিক পাশেই অবস্থিত দার্জিলিং পিস প্যাগোডা। দার্জিলিং পিস প্যাগোডা, যা জাপানিজ পিস প্যাগোডা নামেও পরিচিত, বিশ্ব শান্তি ও ঐক্য প্রচারের জন্য একজন জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির নির্দেশনায় নির্মিত হয়েছিল এটি, যার ভিত্তিপ্রস্তর 1972 সালে স্থাপন করা হয় এবং কাজ সম্পূর্ণ হয় 1992 সালে। সিঁড়ি ভেঙে উপরে উঠে এলে দেখতে পাবেন এই দুধসাদা স্থাপত্যটি, যার একদম সামনেই পাবেন ধ্যানে বসা বুদ্ধদেবের একটি বিশাল মূর্তি। স্থাপত্যটি সারা গায়ে খোদাই করা আছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন ঘটনার বর্ণনা ও বুদ্ধদেবের নানা ভঙ্গিতে থাকা মূর্তিসমূহ। সমগ্র জায়গাটি ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আমরা আজকে সারাদিন এই গাড়িটা ঘুরেছিলাম এই ভাইয়ের সাথে। তো যদি কেউ আমার এই ভিডিও দেখে আপনারা ঘুরতে চান, খুব ভালোভাবে আমরা ঘুরেছি, খুব ভালোভাবে ডিসক্রাইব করেছেন ইনি। যদি কেউ ঘুরতে চান তাহলে ইনার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আর ইনার নাম, আপনারা অবশ্যই ইনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার নামটা বলুন। আমার নাম সরণ। আর আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার আছে 8167792427 স্যার। আচ্ছা, এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আর যদি কেউ যোগাযোগ করতে চান, ঘুরতে চান, ভালোভাবে খুব সুন্দরভাবে ঘোরান, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা ছিলাম হিডিন মাঙ্কি বলে এই হোটেলে। রুমটা একটু দেখে নিন। আমরা পিক সিজনে গিয়েছিলাম বলে একটু বেশি রুম রেন্ট লেগেছিল, তবে অফ সিজনে এর রেন্ট একটু কম থাকে। এটি ছিল বাতাসিয়া লুপের কাছে, ওয়াকিং ডিস্টেন্সে। এই হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।